আমরা ছোটবেলায় সব দেখতাম, মানে হিন্দু মুসলমান কোনো ফিলিংসটা ছিল না। এখন যেভাবে একটা শাসক দল একটা হিন্দু মুসলমানের একটা বিভেদ সবসময় একটা সৃষ্টি করে রাখছে, আর এই পর্যন্ত হয়েছে ঘরের ভিতরেও, মানে ভাইয়ে ভাইয়েও একটা মানে কি দলীয় যেটা মানে মানে বিজেপি কংগ্রেস, যেটা একটা দ্বন্দ্ব ঘরে ঘরে পৌঁছে গেছে, যে জিনিসটা এখানে সমাজের জন্য খুবই খারাপ। এটা আত্মঘাতী জিনিসটা বিজেপি মানে প্রশ্রয় দিচ্ছে, এবং অশান্তি যেটা সমাজে আছে এটা আমাদের উন্নতিতে অনেক বড় বাধা। নমস্কার, আমার নাম শ্রী অনুপ কুমার দাস তালুকদার। আমার চাকরি করতাম আমি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে, এজ এ জেনারেল ম্যানেজার। আমি রিটায়ার করছি 2023-এ। রিটায়ার করার পর আমি কংগ্রেস পার্টিতে যোগদান করি প্রায় 2 বছর। আমার পড়াশোনাটা যোরহাটে হয়, স্কুলিংটা, কারণ বাবা টি গার্ডেনে কাজ করতেন গোলাঘাট যোরহাটে। তারপরে স্কুলিং এর পরে আমি গুরুচরণ কলেজ থেকে ক্লাস 2 পাস করার পরে শিলচর আরএসসি থেকে ইঞ্জিনিয়ারিং করি। তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে জয়েন করি এবং প্রায় 38 বছর চাকরি করার পরে আমি রিটায়ার নেই। আমার কোয়ালিফিকেশন, আমি চাকরিকালীন অবস্থায় MBA করি, তারপরে PhD করি ম্যানেজমেন্টের উপরে, এবং MSW করি। তো অনেক ছাত্র অবস্থায় থেকে ডাইরেক্ট রাজনীতিতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পড়াশোনার জন্য আর চাকরির জন্য করতে পারিনি। একটা মনের একটা ইচ্ছা, তখন আর ফ্যামিলির জন্য বিয়ে টিয়ে হওয়ার পরে। কিন্তু যতটা আমার ছাত্র জীবনেও আমরা আমাদের কলেজ থেকে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমরা অনেক ছিলাম যারা রানাদা, মানে সন্তোষ মোহন দেব, তার হয়ে আমরা অনেক কাজ টাজ করেছি। এবং আমার ফ্যামিলিতে অনেকে আছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যেমন আমার দাদু যুক্ত, আমার সুদর্শন দাস মহাশয়, উনি একবার সাউথ করিমগঞ্জ থেকে MLA ছিলেন, আর করিমগঞ্জের একবার সংসদ নির্বাচিত হয়েছেন। রিটায়ারমেন্টের পরে যখন একটু মন সেটেল হয়ে গেল এবং টান ছিল কংগ্রেসের প্রতি, এই জন্য আমি কংগ্রেসে জয়েন করি, এবং গত 2 বছর থেকে আমি রামকৃষ্ণনগর সমষ্টিতে জনসাধারণের সঙ্গে সংযোগ রক্ষা করে চলছি। বর্তমানে আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির উপসভাপতি। আর একটা বিভিন্ন রকম মানে চাকরিতে তো একটা এক্সপিরিয়েন্স হয়, কিন্তু ডাইরেক্ট জনগণের সঙ্গে একটা সম্পর্ক রাখা, বিভিন্ন রকম একটা অভিজ্ঞতা অর্জন হয়, ভাল লাগে। মানে বিভিন্ন রকম লোকের সঙ্গে সংস্পর্শে আসা যায়, আর একটা আপনার সামাজিক সহযোগিতা করার একটা ইচ্ছা আমার আছে। সবাইকে জেনে একটা সবার সঙ্গে মিলে চলা, সবাইকে যতটা পারা যায় নিজের সামর্থ্যতে সবার সঙ্গে সাহায্য করা, এটা একটা অনেক দিনের ইচ্ছা। কিন্তু এটা করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা কিনা ব্যক্তিগতভাবে করার থেকে একটা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে ভালো হয়। এই জন্য কংগ্রেসে আমি যোগদান করি, এবং আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি রামকৃষ্ণনগর সমষ্টিতে। জনসাধারণের সমর্থন প্রচুর পাচ্ছি, ভালো লাগে। আগামী দিনে 26-এর নির্বাচন খুবই কাছে, অল্প দিন আছে। ইচ্ছা আমার যে একজন মানে আমিও সমষ্টিতে প্রত্যাশী একজন প্রার্থী, এবং কংগ্রেস প্রার্থী থেকে যদি আমি নমিনেশন পাই, তাহলে আমি এখান থেকে মানে রামকৃষ্ণ সমষ্টিতে আমি আমার রাজনৈতিক কাজকর্মতে প্রত্যক্ষভাবে আমি জড়িত থাকবো।
এখন ডিপেন্ড করে জনসাধারণের উপরে। আশা রাখছি আগামী দিনে সমর্থন পাবো সবার। এতে আমি সবার কাছে প্রার্থনা করি যে আপনারা আমাকে সাহায্য করুন এবং ভবিষ্যতে আমিও যাতে আপনাদের সঙ্গে জড়িত থেকে সবার সাহায্য সহযোগ নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। কতটুকু আশাবাদী যে দল আপনাকে মনোনয়ন প্রদান করবে? আমি এই জন্য আশাবাদী যে আমি গ্রাউন্ডে কাজটা করছি, একদম বলতে পারেন বুথ লেভেল পর্যন্ত, এবং আমার বিশ্বাস যেরকম ভাবে আমি জনসমর্থন পাচ্ছি, বাকিরাও কাজ করছে কংগ্রেসের জন্য, অনেক প্রার্থী আছেন। আমার বিশ্বাস যে আমার কাজ যেরকম আমি করে যাচ্ছি, যেরকম মনোযোগ দিয়ে, হয়তো কংগ্রেস যদি সব বিচার বিবেচনা করে তাহলে আমি পাবো, বিশ্বাস আমার আছে। আপনি যদি দলীয় মনোনয়ন পান তো রামকৃষ্ণনগর বিধানসভার জায়গা ছিল তো সরকারের বিধায়ক অসম সরকারেও বিজেপি, কেন্দ্রীয় বিজেপি, তো এই আসনে আপনাদের যদি মনোনয়ন পান লড়াইটা কতদূর হবে বা আপনি আপনার জয় সম্পর্ক কতটুকু নিশ্চয়তা? যেরকম ফিল্ড থেকে আমি গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্ট পাচ্ছি, শাসক দলের কাজকর্ম যেগুলো করার কথা গ্রাউন্ড লেভেলে ওইরকম হচ্ছে না। জনগণের মনে ক্ষোভ আছে, এবং খুব একটা কম দিন তো হয়নি বিজেপি সরকার, 10 বছর। তো 10 বছরে যেভাবে করার কথা গ্রাউন্ডের কাজ ওইভাবে হয়নি, খুব আছে মানুষের মনে, এবং সবাই একটা পরিবর্তন চায়। এই জন্য আমি আশাবাদী যে এইবার রামকৃষ্ণনগরের যে সিটটা কংগ্রেসে পাবে। আমরা দেখেছি যে শাসক দলেও তাকে মধ্য থেকেও দাবি উঠতে যেন স্থানীয় প্রার্থী এবং শিক্ষিত প্রার্থী, তো এর দিক থেকে আপনি তো স্থানীয় প্রার্থী এবং শিক্ষিত, তো এটা কি আপনার একটা বিশেষ সাহায্য পাবে মনে করেন? হ্যাঁ, কারণ আমার তো আমি বললাম যে আমার দাদু এখান থেকে ছিল, এবং আমাদের যারা পরিবারের সবাই এখানে, আমাদের রামকৃষ্ণনগরের রাকেশনগর একটা জায়গা, ওখানে আমরা থাকি। আমাদের পড়াশোনার জন্য এবং চাকরি সূত্রে আমি অনেক দিন মানে গ্রামের বাইরেই ছিলাম। যেমন ধরেন স্কুল করার পরে গুরুচরণ কলেজে 2 বছর, ইঞ্জিনিয়ারিং কলেজে 5 বছর, তারপর সর্বভারতীয় চাকরির জন্য আমাকে অনেকগুলো স্টেটে 3 বছর চাকরি করতে হয়েছে। এই জন্য হয়তো একটা 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 পিরিয়ড আমি গ্রাম থেকে বাইরে থেকেছি, কিন্তু অরিজিন এখানেই। এই জন্য বিশেষ অসুবিধা হওয়ার কথা না। আমি আমার গত 2 বছর থেকে আমার যে কর্মধারা আছে, এটা আমি ভালোভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছি, এবং আশা আছে জনসাধারণের সমর্থন আমি পাবো। তো সাধারণত একটা প্রশ্ন হয় যে শাসক দলের যেভাবে সংগঠন রামকৃষ্ণনগরের উপস্থিতি আছে এবং বিরোধী কংগ্রেসের সংগঠনটা একটু দুর্বল, তো এই দুর্বল যে সংগঠন, এমন দুর্বল সংগঠন নিয়ে কি আপনারা জয়ের আশা করতে পারেন? দুর্বল না, দুর্বল এটা আমাদের যারা অন্য অন্য রাজনৈতিক দল আছে, এটা প্রচারের মাধ্যমে এরা কয়। কংগ্রেস দেখেন অনেক পুরানো দল, তো এরকম না যে কংগ্রেসের অস্তিত্ব নেই। যে কোনো জায়গায় যান আপনি, অস্তিত্ব আছে কম বেশি। রামকৃষ্ণনগর সমষ্টিতে যেহেতু আমাদের অনেক দিন থেকে আমাদের কোনো প্রতিনিধি ছিল না, আমাদের এমএলএ বা আমাদের এমপি, এই জন্য সংগঠনের দিক থেকে একটু মানে বলতে পারেন মানে কোথায় না থাকার ফলে যা হয় এটা, কিন্তু এখন না। এখন জনগণ বুঝতে পেরেছেন, এবং আমরা প্রচুর সমর্থন পাচ্ছি। প্রতিটা আপনার বুথ লেভেলে আমাদের উপস্থিতি আছে। এখন পরিস্থিতি অন্যরকম। শাসক দলের একটা অভিযোগ যে কংগ্রেসে ভোট বলতে এখন শুধু সংখ্যালঘু ভোট, না, সংখ্যাগুরু ভোটে কাপড় নেই। তো আপনি সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ, তাছাড়া রামকৃষ্ণ বিধানসভায় সংখ্যাগুরু এই অধ্যুষিত এই সমষ্টি। তো এখানে যদি এমনটাই হয় তাহলে আপনার দলের জয় যেটা সেটা কিভাবে সম্ভব? না, এইটা তো দেখুন, সংখ্যাগুরু সংখ্যালঘু এইটা তো মানে বিজেপির একটা অপপ্রচার। এরা সবসময় প্রমাণ করতে চায় বা বলতে চায়
যে কংগ্রেস আমাদের সংখ্যালঘুর দিকে একটু বেশি মানে আছে আর কি ওদিকে, কিন্তু বাস্তবে এটা না। ওই ইন্ডিয়ার অন্য অন্য রাজ্যেও দেখুন, সব জায়গায় তো আর আমাদের এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মতো সংখ্যালঘুর সংখ্যা বেশি না, অনেক জায়গাতে আছে, ওখানেও তো কংগ্রেসের অস্তিত্ব আছে। আজ এটা এদের প্রচার যে একটা মানে কি ধর্মীয় একটা বিভেদ সৃষ্টি করে সুযোগটা নেওয়ার। তো আপনি কি মনে করেন গৌরব গগৈ অসম্ভব সভাপতি দায়িত্বে কংগ্রেসের জোয়ার এসেছে এবং কংগ্রেসের অনেক অন্যান্য দল থেকে কংগ্রেসও এসে জয়েন করছেন, এটা কি আপনাদের আগামীতে অসময়ে কংগ্রেসের জন্য একটা সুখবর নিয়ে আসতে পারে? নিশ্চয়ই, আপনি দেখবেন মানে আগের আর এখন অনেক আমূল পরিবর্তন। আগে যেখানে আমাদের ধরেন অফিসে গেলে মানে ধরেন একটু মানে কম লোক আসতো বা যেত, এখন এরকম না। এখন প্রতিদিন আমাদের যে কোনো আপনার কংগ্রেস অফিসে জানাবেন, সব সময় আপনি দেখবেন লোকের উপস্থিতি আছে। এবার একটা অনেক পরিবর্তন হয়েছে, যেটা কিনা দেখবেন আপনি আপার আসামের দিকে বিশেষ করে এখন তো খুবই বেশি, এবং আমাদের বরাক উপত্যকায় এটা হবে। বরাক উপত্যকায় আমাদের এটা কৃষকদের দাবি এই বিজেপি 10 বছরের আমলে এবং বিধায়কের কার্যকালে বর্তমান রামকৃষ্ণ সংস্কৃতি উন্নয়নের বিভাগ হয়েছে, কি বলবেন? উন্নয়নের জোয়ার। আপনি একবার গ্রামের দিকে যান না, আবার করিমগঞ্জে একবার টুকটুকিতে বসেন, কোমর ব্যথা হয়ে যাবে যে অবস্থা। রাস্তা তো খুবই বেহাল অবস্থা। আপনি একবার ওই যে এখন যে আসাম মালা হচ্ছে ওখান থেকে গামারি রাস্তা দিয়ে ঢুকুন, একবার দেখবেন কি অবস্থা। আচ্ছা, এইটা মানে ঠিক না, এটা তো লোক বুঝতে পারছে। তো বৃষ্টির দিনে তো কি অবস্থা ছিল, এখন তো তখন বৃষ্টি নেই, এখন গর্তগুলো বোঝা যাচ্ছে, কিন্তু তখন তো শুধু পানিই ছিল। মোটরসাইকেলে যান, গাড়িতে যান, আপনি বুঝতে পারবেন না কোন জায়গাটা গর্ত। এটা নাই। হসপিটালে দেখুন আপনি, ডাক্তার নেই, স্কুলে টিচার নেই, যত থাকার কথা। হসপিটালে ডাক্তার নেই, কিন্তু হসপিটালে বিল্ডিং হচ্ছে। যে বিল্ডিং কিনা ধরেন আরো 10 বছর যাওয়ার কথা, ওখানে ওই বিল্ডিং কে স্ক্র্যাপ করে আবার নতুন বিল্ডিং হচ্ছে, কিন্তু ওখানে ডাক্তার নেই। স্কুলের এই অবস্থা। তো জিনিস তো অন্য জায়গায়, যেখানে এদের লাভ হয়, ব্যক্তিগত লাভ, ওখানে ওরা কাজ করে, অন্য জায়গায় করে না। আর জিনিসপত্রের দাম তো আপনি জানেন কি অবস্থা। তো যদি দল আপনাকে মনোনয়ন দেন এবং আপনি মনোনয়ন পান এবং আপনার রাতাবাড়ির জন্য আপনার ইস্যু কি থাকে, বিধায়ক নির্বাচিত হন, রাতাবাড়ি বা রামকৃষ্ণ বিধানসভার জন্য আপনি কি করবেন? কি রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো মেইন, যেগুলো বেসিক জিনিস লোকের, এগুলো সমস্যা সমাধান করার একটা মানে চেষ্টা করব মন প্রাণ দিয়ে। পুকুরি আপনি রামকৃষ্ণগড় জনগণের উদ্দেশ্যে পরিশেষে কি বলবেন? কারণ রামকৃষ্ণগড়ের বিধানসভার জনগণের উদ্দেশ্যে আপনার আকাঙ্ক্ষামূলক বক্তব্য কি? জনগণকে বলবো যে আপনারা নিজের বিচার বিবেচনায় মানে কোন রকম ধর্মীয় বিভেদে না গিয়ে নিজের আপনারা কতটুকু পেয়েছেন সরকারের কাছ থেকে, এটা একবার চিন্তা করুন যে সরকার আপনার কাছ থেকে কত ট্যাক্স নিচ্ছে আর আপনাকে দিচ্ছে কি। আজকে যদি আপনাকে 10 টাকা দিচ্ছে, আপনার আগামী প্রজন্মের জন্য 20 টাকা ঋণ রেখে যাচ্ছে। এখন স্কুলের অবস্থা, আর প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট স্কুল কমই আসছে দিনে দিনে, আর প্রাইভেট স্কুলের রমরমা ব্যবসা চলছে। প্রাইভেট স্কুল বা টিউটোরিয়াল ইনস্টিটিউট বলুন, এগুলো আপনারা নিজেরা বুঝুন, আর নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করুন আগামী দিনে কি হবে। চাকরি তো দেখেছেন নেই, টুকটুকির সংখ্যা বেড়ে গেছে, 3 হুইলারের পরিমঞ্জে চলা যায় না, শিলচরে একই অবস্থা। তো একটা ইন্ডাস্ট্রি হোক, একটাও তো ইন্ডাস্ট্রি নেই। 10 বছরে কি হলো? পেপার মিল বন্ধ, সুগার মিল বন্ধ। এখন যে মেডিকেল কলেজ তো হচ্ছে, ইলেকশনের আগে একটু নাড়াচাড়া দেওয়া হবে, আবার বন্ধ হয়ে যাবে, এরকম চলবে। নামকা ওয়াস্তে একটা থাকবে মেডিকেল কলেজ, লোক সব রেফার করে দেবে সব অন্য জায়গায়, শিলচরে। এটার ভাবতা এখন দেখুন, আপনি লিখে রাখুন। এখন এই ইলেকশন আছে 26-এর আগে একটু নাড়াচাড়া হবে, একটু গাড়ি দিক হবে।
রাস্তাবে আবার ঠান্ডা। জনগণের উদ্দেশ্যে বিশেষ করে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির বাসীর কাছে আমার একটা প্রার্থনা যে আপনারা আমাকে সহযোগ করুন, কংগ্রেসকে সহযোগ করুন, এবং আগামী দিনে যেহেতু আমরা সরকারের নেই কিছুদিন থেকে, আমরা বুঝতে পারছি কোথায় কি জিনিসের দরকার আছে। আমি আপনাদের মানে বলছি যে আগামী দিনে আমাদের একটা সুযোগ দিন, এবং আমরা নিশ্চয়ই আপনাদের যেটা চাহিদা আছে এটা পূরণ আমরা অফুরন্ত চেষ্টা করি। এখন যে সমাজের যে অবস্থা এখন, মানে আমরা ছোটবেলা যখন দেখতাম আমাদের একটা ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, শান্তি ছিল। আর যেখানে শান্তি নাই সমাজের মধ্যে, উন্নতি দিয়ে কি হবে? আমরা ছোটবেলায় সব দেখতাম মানে হিন্দু মুসলমান কোনো ফিলিংসটা ছিল না। এখন যেভাবে একটা শাসক দল একটা হিন্দু মুসলমানের একটা বিভেদ সবসময় একটা সৃষ্টি করে রাখছে, আর এই পর্যন্ত হয়েছে ঘরের ভিতরেও মানে ভাইয়ে ভাইয়েও একটা মানে কি দলীয় যেটা মানে মানে বিজেপি কংগ্রেস যেটা একটা দ্বন্দ্ব ঘরে ঘরে পৌঁছে গেছে, যে জিনিসটা কেন সমাজের জন্য খুবই খারাপ। এটা আত্মঘাতী জিনিসটা বিজেপি মানে প্রশ্রয় দিচ্ছে, এবং অশান্তি যেটা সমাজে আছে এটা আমাদের উন্নতিতে অনেক বড় বাধা। তো আমি শাসক দলের কাছে এই অনুরোধটা করব যে অনেক হিন্দু মুসলমান হয়েছে, অনেক ভারত পাকিস্তান হয়েছে, এটাকে বন্ধ করে আসুন আমরা সমাজে মধ্যে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা ঐক্যতা আনি, একটা শান্তির পরিবেশ ফিরিয়ে আনি। এই যে ভয়ের ভাবটা এখন লোকের মনে আছে, এটা কিন্তু খুব খারাপ। সামান্য একটা যদি আপনাদের একটা কার্টুন করেন, বা সামান্য যদি একটা মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী বা এমএলএ এর এগেনস্টে কিছু একটা বক্তব্য দেন, পরের দিনই পুলিশ দৌড়ে এসে অ্যারেস্ট করে। যে এই যে লোকের যে বাক স্বাধীনতা, লোকের মনে যে একটা ভয় যে আমরা বলতেও পারবো না, এই জিনিসটা যেন শাসক দল ফিল করে। আগে তো এটা হতো না, কংগ্রেসের সময় কোনোদিন আমরা দেখিনি যে একটা কার্টুন হয়েছে অ্যারেস্ট হয়ে গেছে, বা কোথাও একটা মুখ্যমন্ত্রী এগেনস্টে বা কোনো একটা মানে একটা শক্তিশালী যে পলিটিক্যাল লিডার ফেটো ওদের এগেনস্ট কিছু বলার পরে পুলিশ এসে ঘরে এসে তুলে নিয়ে গেল। এটা ভালো না। এটা মানে ধীরে 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 সমাজের মানে অবক্ষয় হচ্ছে, যে আমাদের ঐক্য সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ নষ্ট করার একটা ব্যবস্থা। তো আমি অনুরোধ করছি আবার যে আপনারা হিন্দু মুসলমান বা এই ধরনের যে কাজ করে যাচ্ছেন এগুলো বন্ধ করুন, এবং সমাজকে একটা সুষ্ঠু স্বাস্থ্য বা মানে একটা সম্প্রীতি ফিরে আসুক, যাতে আমরা সুখে বসবাস করতে পারি সবাই। উন্নয়ন তো থাকবেই, কিন্তু শান্তি বিনা উন্নয়ন সমাজের জন্য ঠিক না। উন্নয়নের প্রধান শর্ত বলেন বা তার প্রথম ধাপই হলো শান্তি সম্প্রীতি সমাজের মধ্যে। যদি শান্তি সম্প্রীতি না থাকলো তাহলে উন্নয়ন সম্পূর্ণ হয় না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। যদি শ্রমিক অসন্তোষ থাকলো, ভয়ের একটা বাতাবরণ থাকলো সমাজের মধ্যে, তো এখানে একটা অসম্পূর্ণ মানে পরিবেশ সৃষ্টি হয়, যেটা কখনোই প্রকৃতপক্ষে উন্নতি হয় না। এটা শান্তি এবং সম্প্রীতির পরে উন্নতি আমাদের সম্পূর্ণ পূর্ণ অর্থে আমাদের উন্নতি দরকার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক বা অন্য কোনো দিকেই হোক, প্রথম পদক্ষেপ হলো শান্তি সম্প্রীতি সমাজে দরকার।